বিসমিল্লাহির রহমানির রহিম। শীতের এই সময়ে করোনার দ্বিতীয় ধাপ আমরা অতিক্রম করছি। মোহাম্মদপুর আইডিয়াল ডিগ্রি কলেজ আমরা করোনাকালের এই সময়ে আমাদের গতানুগতিক ক্লাস যেহেতু বন্ধ, সেহেতু বিকল্পভাবে এবং মন্ত্রণালয় নির্দেশিত হয়ে আমরা আমাদের ক্লাসসমূহ চালু রেখেছি ভিডিও ক্লাসের মাধ্যমে। আজকে আমি সুলতান মাহমুদ, সহকারী অধ্যাপক, ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা, মোহাম্মদপুর আইডিয়াল ডিগ্রি কলেজ, তোমাদের ব্যাংকিং বিষয়ের চতুর্থ অধ্যায় ব্যাংক হিসাব এর উপরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে যে একটি ব্যাংকে অর্থ লেনদেন করতে গেলে আমাদেরকে অবশ্যই অর্থ জমা দানের জন্য একটি রসিদ বই দেয়া হয়, যাকে আমরা জমা রসিদ বলি। অন্যভাবে বলা যায় আরেকটি, যে অর্থ উত্তোলনের জন্য আমাদেরকে একটি বই দেয়া হয়, সেটি হচ্ছে চেক বই। তো এখন আমরা এই জমা বই এবং চেক বইয়ের সঙ্গে পরিচিত হব। আমরা এখানে বোর্ডে লক্ষ্য করি, তার একটা যদি বলে নিতে হবে যে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিভাবে আমরা একটি ব্যাংক হিসাব খুলি বা ব্যাংকে গিয়ে কিভাবে ব্যাংক হিসাব খোলা হয়, নিয়ম বা পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম। সেই নিয়মের এই ব্যাংক হিসাব খোলার একটি পদ্ধতির মধ্যে আছে যে সেখানে নমুনা দস্তখত কার্ড, নমুনা দস্তখত কার্ড বলতে একটি কার্ড, সাদা কার্ড, ছাপানো কার্ড আমাদেরকে দেয়া হয়, যেখানে আমাদেরকে স্বাক্ষর করতে হবে এবং যেই স্বাক্ষরের সঙ্গে মিলে ব্যাংক থেকে অর্থ উত্তোলন করা যাবে। এখন আমরা সেই নমুনা দস্তখত কার্ডের একটি নমুনা এখানে লক্ষ্য করব, কিভাবে এই কার্ডটি তৈরি করা হয় বা লেখা হয়। এটি সাইজে এইদিকে 4 ইঞ্চির মতো হয়ে থাকে বা 6 ইঞ্চির মতো, আর এই পাশে হয়তো তার 2/3 হয়ে থাকে সাইজ কার্ডের। এবং যেখানে সেই কার্ডটিতে এখানে উপরে ছাপানো অক্ষরে কিছু কথা লেখা থাকবে, যেমন ব্যাংকের নাম, কোন ব্যাংকের, যে ব্যাংকে আমরা হিসাব খুলব সেই ব্যাংকের নাম এখানে উল্লেখ থাকবে। এখানে নমুনা হিসেবে আমরা উল্লেখ করেছি ABC ব্যাংক লিমিটেড। এই ABC ব্যাংক লিমিটেড লেখার নিচে ছাপা অক্ষরে আরেকটি লেখা এখানে থাকবে, সেটা হলো শাখা। অর্থাৎ এই ব্যাংকটি যে এলাকায় যে নামে যে শাখার নামে এখানে লাইসেন্স পেয়ে থাকে সেই শাখার নাম এখানে আমরা, ব্যাংক সাধারণত এখানে সিল ব্যবহার করে, সেই সিলের মাধ্যমে, প্যাড সিলের মাধ্যমে সেই সিলটি, সেই শাখার নামটি এখানে দেয়া হয়। এটি দেওয়ার পেছনে কারণ হচ্ছে যে এই শাখাগুলি, অনেকগুলি শাখা থাকে একটি ব্যাংকের। এখন কার্ড ছাপানো হয় কেন্দ্রীয়ভাবে। এখন এই কার্ড যেহেতু এখানে যদি সেই এলাকার শাখার নাম ছাপায় দেওয়া হয়, তাহলে এই কার্ডটি অন্য একটি শাখায় চলবে না। সুতরাং এই জন্য এই শাখার এই জায়গাটি ফাঁকা রাখা হয়, এখানে সিল, ব্যাংকের সিল ব্যবহার করা হয়ে থাকে কোন এলাকার শাখা। তার ডান পাশে এখানে হিসাব নম্বর, অর্থাৎ এখানে সঞ্চয়ী, চলতি, কোন অ্যাকাউন্টটি খোলা হয়েছে সেই অ্যাকাউন্টের এখানে সেই হিসাব নম্বরটি দেওয়া হয়েছে আমাদেরকে ব্যাংকে হিসাব খোলার সময়, সেই হিসাব নম্বরটি এখানে লিখতে হবে।
তারপরে আসবে হিসাবের শিরোনাম। এখানে আমি হিসাব নম্বর দিলাম। হিসাবের শিরোনাম অর্থাৎ আমি উল্লেখ করলাম যে এটি সঞ্চয়ী হিসাব, এটি স্থায়ী হিসাব, অথবা এটি চলতি হিসাব, কি ধরনের হিসাব। আরও হিসাব আছে, আমরা উল্লেখ করব পরবর্তীতে। তো সাধারণত 3টি হিসাব নিয়ে আমরা ব্যাংকে কাজকর্ম করে থাকি। তারপরে আসবে পরের লাইনে হিসাবের ধারকের পূর্ণ নাম, অর্থাৎ যিনি এই অ্যাকাউন্টের মালিক, অর্থাৎ যিনি এই হিসাবের মালিক, অর্থাৎ যার অ্যাকাউন্ট, যে ব্যক্তির অ্যাকাউন্ট, তার নামটি এই জায়গায়। এখানে আমরা হিসাবের ধারকের পূর্ণ নাম কথাটা উল্লেখ করছি, কিন্তু এটি থাকবে না। এখানে থাকবে ওই ব্যক্তির নাম, পূর্ণ নাম, অর্থাৎ তার সংক্ষিপ্ত নাম নয় বা কোনো স্বাক্ষর নয়। এখানে পূর্ণ নামটি উল্লেখ করতে হবে। যদি তার নাম হয়ে থাকে মোহাম্মদ আনিসুর রহমান, তাহলে এখানে আমরা মোহাম্মদ আনিসুর রহমান কথাটি লিখব। এবং 1, 2, 3 এই 3টি ঘরে এই কথাগুলি লেখা থাকবে। এখানেও মোহাম্মদ আনিসুর রহমান, এখানেও মোহাম্মদ আনিসুর রহমান, এখানেও মোহাম্মদ আনিসুর রহমান। এটি লেখার পর এখানে আমরা লক্ষ্য করি দস্তখতের একটি ঘর আছে। এই দস্তখতের ঘরটি কি? এখানে আমরা হিসাব খোলার সময়, ব্যাংকে হিসাব খোলার সময় আমরা সেখানে একটি স্বাক্ষর ব্যবহার করেছি। যে ব্যক্তির হিসাব, তিনি সেখানে একটি স্বাক্ষর দিয়েছেন, যেই স্বাক্ষর দিয়ে ইনি ব্যাংক থেকে টাকা উত্তোলনের কাজটি করবেন। সেই দস্তখত এখানে এই ঘরে, এই ঘরে, এই ঘরে 3 জায়গায় এই স্বাক্ষরটি দিতে হবে এবং এটি একই স্বাক্ষর। এখানে যেমন একই নাম থাকতেছে মোহাম্মদ আনিসুর রহমান, তারই আবার সেই আনিসুর রহমানের এখানে সংক্ষিপ্ত যে স্বাক্ষর দেওয়া আছে, সেই স্বাক্ষরটি বা দস্তখতটি এই 1, 2, 3 জায়গায় নিয়ে দেবেন। এবং ভবিষ্যতে যখন কোনো এই ব্যাংকের হোল্ডার বা হিসাব যার নামে আছে, ইনি ব্যাংকে যখন টাকা উত্তোলন করতে যাবেন, ইনার শনাক্তকরণের জন্য, পরিচয়ের জন্য এই কার্ডটি একজন কোষাধ্যক্ষ বা অ্যাকাউন্টস অফিসার মিলে দেখবেন তার চেকের সঙ্গে, যে তার এই দস্তখতটির সঙ্গে তার চেকে করা, স্বাক্ষর করা যেটি ধারকের স্বাক্ষরের জায়গা, সেখানে যে স্বাক্ষরটি আছে, এই স্বাক্ষরের সঙ্গে ওই স্বাক্ষরের মিল আছে কিনা। যদি মিল না থাকে তাহলে তারা অর্থ পরিশোধ করবেন না। অতএব এটি খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। ব্যাংকের এই যে আমরা নমুনার স্বাক্ষর কার্ডের কথা উল্লেখ করলাম, এটি ব্যাংকের কাছে এটি একটি ডকুমেন্টস বা একটি তথ্য সমৃদ্ধ একটা কাগজ, যেটি ব্যাংকের কাছে থাকবে, সংরক্ষণ করবেন ব্যাংক। এবং যখন কোনো ব্যক্তি অর্থ উত্তোলন করতে যাবেন, তখন ওই চেকের সঙ্গে, অর্থ উত্তোলনের চেকের সঙ্গে এই দস্তখতটি মিলিয়ে দেখবেন। এই হলো আমাদের নমুনা স্বাক্ষর কার্ড, যেটি ব্যাংকে সংরক্ষণ করা হয় তার ভল্টে। এখন আমরা আসব অর্থ উত্তোলনের আগে অবশ্যই আমাদেরকে ব্যাংকে অর্থ জমা প্রদান করতে হয়। সেই অর্থ জমা প্রদান করতে গেলে ব্যাংকের ছাপানো একটি রসিদ বই আমাদেরকে দেওয়া হয়। এই রসিদ বইটির নমুনা এখানে আমরা তুলে ধরব, কীভাবে এই রসিদ বইটি লেখা হয়ে থাকে। এখানে আমরা উল্লেখ করেছি অর্থ জমা রসিদের নমুনা। এখানে একটি ছাপানো কাগজ থাকবে। সেই কাগজটিকে, এটি লম্বায় হতে পারে 6 ইঞ্চির মতো, আবার চওড়ায় হয়তো 3 ইঞ্চির মতো থাকতে পারে। এই কাগজটি 2টি ভাগে বিভক্ত থাকে। এখানে আমরা উল্লেখ করেছি, এটি যদি গোটা কাগজ হয়ে থাকে, তাহলে আমাদের 2টি ভাগ হয়। এই পার্টটিকে আমরা দেখব যে 2টি পার্ট, এখানে একটি, এই দাড়ি দিয়ে যদি আমি লক্ষ্য করি তো 2টি পার্ট, এখানে একটি পার্ট, এখানে একটি পার্ট। আসলে এই পার্ট এবং এই পার্ট, 2টি পার্টেই কিন্তু সেম লেখা থাকবে, একই লেখা থাকবে, একই ধরনের লেখা থাকবে। কারণ যখন আমি ব্যাংকে টাকা জমা প্রদান করব, তখন ব্যাংক কর্তৃপক্ষ এই অংশটি কেটে, এই অংশটুকু কেটে ইনি ব্যাংকে রেখে দেবেন।
সংরক্ষণ করবেন। আমি কত টাকা জমা করলাম ব্যাংকের কাছে তার এই তথ্যটি এখান থেকে কেটে এই অংশটা উনি ব্যাংকে রেখে দেবেন। আর এই যে অংশটি থাকলো, এই অংশটি যে কোনো একজন অ্যাকাউন্ট হোল্ডার বা হিসাব যার নামে আছে সেই ব্যক্তির কাছে এটি থাকবে। এটি তার সম্পদ, ইনি সংরক্ষণ করবেন এইটা, অর্থাৎ তিনি ব্যাংকে কত টাকা জমা করলেন। তাহলে আমরা বুঝলাম যে এখানে অর্থ জমা রসিদের যে দুটি পার্ট করা হয়েছে, একটা পার্ট থাকবে হিসেবের যিনি ব্যক্তি তার কাছে, ধারকের কাছে, অন্যটি থাকবে ব্যাংকের কাছে। তাহলে এখানে কি কথা উল্লেখ থাকে সেটি আমরা একটু লক্ষ্য করি। এখানে প্রথমে এই জায়গায় থাকবে ABC ব্যাংক লিমিটেড, আমরা উল্লেখ করেছি। এখানে যেই এলাকার যেই ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূর্বালী ব্যাংক, যে ব্যাংকই হোক সেই ব্যাংকের নামটি এখানে থাকবে। তারপরে নিচে কি থাকবে, ওখানে ব্যাংকের নামের নিচে থাকবে এই জায়গায় ডট 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 দিয়ে এই জায়গায় থাকবে শাখা শব্দটি, অর্থাৎ এই জায়গায় ব্যাংক তার সিল ব্যবহার করবেন। যে শাখা সেই শাখার সিলটি এখানে ব্যবহার করা হবে। তারপরে নিচে চলে আসি, এখানে আমাদের হিসাব নম্বর, অর্থাৎ এই যে আমাদের ব্যাংকের চলতি হিসাব নম্বর না আমার এটা সঞ্চয় হিসাব নম্বর, এই হিসাব নম্বরটি এখানে আমরা উল্লেখ করব। এই লেখা আছে যে জায়গাটি এখানে নিচে, এখানে হিসাব নম্বর দেব। তারপর ডান পাশে একটু ফাঁকা জায়গা থাকিয়ে এখানে তারিখের ঘর আছে, সেই তারিখের নিচে আমরা যেই দিন ব্যাংকে আমরা টাকা উত্তোলন করতে যাচ্ছি, জমা দিতে যাচ্ছি, সেই দিনের সেই তারিখটি সেখানে উল্লেখ করব। তারপরে নিচে এই ফাঁকা জায়গাটায় যিনি এই হিসাবের ধারক, যার নামে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেই ব্যক্তির নামটি এখানে উল্লেখ করা হবে, পূর্ণ নাম। তারপরে আসতেছে একটি অংশ, এই কাগজেরই আরেকটি অংশ, সেটা হলো এখানে উল্লেখ থাকবে নগদ কথাটি, এবং চেক যদি চেকে দেওয়া হয়, অর্থ যদি নগদে দেওয়া হয় তাহলে নগদ কথাটি উল্লেখ থাকবে। আর যদি চেকে, এখানে ছাপানো ঘরে নগদ এবং চেক শব্দটি অবলিক দিয়ে আমরা দিয়েছি, এখানে যদি চেক হয় তাহলে চেক কথাটি এখানে লিখে চেকের নাম্বার এখানে আমাদেরকে লিখতে হবে। চেক কথাটি লিখে চেকের নাম্বার, অথবা আমরা শুধু নাম্বারও দিতে পারি। আর যদি আমার নগদ হয় তাহলে নগদ শব্দটি এখানে আমরা উল্লেখ করব, নগদ লিখে এখানে টাকার পরিমাণ কত সেটা আমরা দিব। এখানে চেক হলে চেক কথাটি লিখে চেকের যে পাতা নাম্বার আছে সেটি উল্লেখ করব এবং টাকার পরিমাণ এখানে উল্লেখ করব। অনুরূপভাবে যদি নগদ হয় নগদ শব্দটি এখানে লিখব এবং টাকার পরিমাণ এখানে আমরা উল্লেখ করব। এমনি করে টোটাল, যদি আমাদের টাকার সংখ্যা যদি একাধিক হয় তাহলে আমরা টোটাল দিয়ে এখানে কথাটি, টোটালটি এই জায়গায় সর্বমোট কত সেটা লিখব। এই যে এখানে নগদে আমরা টাকাটি লিখলাম, নগদে অঙ্কে লিখলাম আমরা, অঙ্কে, সেই অঙ্কের কথাটি আবার এইখানে আসিয়া এই জায়গায় একটু নিচে এখানে একটা জায়গা থাকবে এবং কথায় লিখে এখানে ডট 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 দেওয়া থাকবে। কথায় লিখে এখানে ডট 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 দেওয়া থাকবে। এখানে আমরা কথায় উপরের যে টাকার পরিমাণটা এখানে আমরা লিখলাম, মোট টাকা কত, সাপোজ এখানে 10,000 টাকা, তাহলে এই 10,000 টাকা আমরা এখানে 10,000 টাকা মাত্র এটি উল্লেখ করব। তাহলে আমরা নগদে হলে নগদ কথাটি লিখে এখানে লিখলাম 10,000 টাকা। আর যদি আমরা চেকে লিখি তাহলে চেক যদি থাকে তা চেক শব্দটি এখানে উল্লেখ করলাম, এখানে 10,000 টাকা। টোটাল যদি আমরা করি তাহলে আবার হবে এখানে 20,000 টাকা। তাহলে এখানে আমাদের উল্লেখ্য যেটি সেটি হচ্ছে নগদে হতে পারে, চেকেও হতে পারে। তো নগদ এবং চেকে টোটাল আমরা আসলো 20,000 টাকা। তাহলে এই জায়গায় আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, একটু দেখাই দিই। তাহলে ডট ডটের এই জায়গায় আমার লিখতে হবে 20,000
টাকা মাত্র। এখন এই ছাপানো কাগজের নিচে বাম পাশে এখানে উল্লেখ থাকবে কোষাধ্যক্ষ, তার নিচে উনি স্বাক্ষর করবেন। মিস্টার XYZ যিনি থাকেন না কেন তার স্বাক্ষর এখানে। যে ব্যক্তি ব্যাংকে টাকাটি জমা দিল সেই জমাকারীর স্বাক্ষর এখানে থাকবে এবং তার ডান দিকে এখানে অফিসারের স্বাক্ষর থাকবে। অর্থাৎ তিনজন ব্যক্তি, ব্যাংকের কোষাধ্যক্ষ এবং ব্যাংকের অফিসার এবং যিনি জমা দান করলেন, জমা প্রদান করলেন তার স্বাক্ষর। এখানে X ইনি কোষাধ্যক্ষ, Y জমাদানকারী এবং এখানে অফিসার Z তিনি এখানে স্বাক্ষর করলেন। তাহলে এইভাবে অনুরূপভাবে এই অংশটিও আমার একই লেখা, একই সব কিছু থাকবে। আমি পূর্বেই বলেছি যে এইখান থেকে এই পার্টটা ছিঁড়ে এই পার্টটা ব্যাংক রেখে দেবে এবং এটি দেবে তার ধারককে। অর্থাৎ ইনি ধারক, এটি তার কাছে থাকবে, সংরক্ষণ করবেন যে তার ব্যাংকে কত টাকা জমা আছে, এটা তার ডকুমেন্টস বা তথ্য। অনুরূপভাবে ব্যাংকের কাছে ব্যাংক কত টাকা জমা নিয়েছে তার একটি তথ্য থাকবে এইখানে। একই লেখা, এই লেখাটি এখানেও থাকবে। এই হলো আমার জমা রসিদের নমুনা। এখন আমরা খুব সংক্ষেপে আর একটা জিনিস উল্লেখ করব, সেটি হচ্ছে জমা প্রদান করলাম, এখন ব্যাংক থেকে টাকা তো উত্তোলন করতে হবে। টাকা উত্তোলন করতে গেলে আমাদের কি করতে হবে? টাকা উত্তোলনের জন্য যেটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে চেক। চেকের মাধ্যমে চেক বই বা চেকের পাতা যেটাই হোক, চেকের পাতার নমুনা আমরা এখানে উল্লেখ করব। চেকের পাতার নমুনা এখানে আমরা উল্লেখ করলাম। এখানেও যেটা জমা রসিদের বইয়ের মতো একটি পার্ট থাকবে, এটি ছোট্ট করে একটি এই পার্টটি এখানে এরকম থাকবে, আবার এই পাশেও একটা পার্ট থাকবে। মনে করব যে এটি আমার একটি চেকের পাতা। সেই চেকের পাতার সর্বোপরে আমরা ওখানে উল্লেখ করছিলাম কোন ব্যাংকের নাম, যেমন ABC ব্যাংকের কথা উল্লেখ করেছি, সেই ABC ব্যাংক লিমিটেড। তারপরে এখানে একটি ঘর থাকবে, একটু স্পেস দিয়ে আমাদেরকে লিখতে হবে। সেটি হচ্ছে যে তারিখে, তারপরে শাখার কথাটি উল্লেখ থাকবে, এখানে শাখা শব্দটি থাকবে ছাপানো। এই শাখার জায়গায় এখানে আমার ব্যাংকের সিল ব্যবহার করব, কোন শাখা। তার নিচে আমরা লিখব চেকের যে পাতা নাম্বার, সেই চেকের পাতা নাম্বারটি এইখানে আমাদের উল্লেখ থাকবে, 0, 1, 2, 3 এমন একটা নাম্বার। সেই চেকের পাতা নাম্বার দেওয়ার পরে আমার এইখানে থাকবে হিসাব নাম্বার। হিসাব নাম্বার ডান দিকে আমার থাকবে তারিখের ঘর। তাহলে এখানে আমার ব্যাংকের নাম লিখলাম, এখানে শাখা, কোন শাখা, চেকের পাতা নাম্বার যেটা সেটি এখানে উল্লেখ থাকবে এবং ধারকের যে হিসাব নাম্বার সেটি এখানে আমরা লিখব। সাপোজ 23, তারিখ 27, 12, 20, এটি আমরা লিখলাম। তারপরে আমাদের আসতেছে এখানে কার নামে টাকাটি উত্তোলন করা হচ্ছে, কে উত্তোলন করতেছে টাকাটি। এটি যদি বেয়ারার চেক হয়ে থাকে তা বেয়ারার বা বাহকের নাম থাকবে, আর যদি ব্যক্তি নিজেই তুলে থাকেন তাহলে তার নিজের নামটি ওখানে উল্লেখ করতে পারেন অথবা নিজ শব্দটি ব্যবহার করতে পারেন। এটি হলো এখানে নামের ঘরের জায়গায় থাকবে। নামের ঘরের জায়গার পরে এই দিকে আমাদের ছোট্ট করে এখানে টাকার অঙ্কের ঘরটি থাকবে। এখানে কত, 10,000 টাকা,
কত উত্তোলন করলাম? 10,000। 10,000 আমরা এখানে উল্লেখ করলাম। তার নিচে এখন একটা অনুস্বাক্ষরের ঘর থাকে। এখানে ব্যাংক কর্মকর্তারা একটা স্বাক্ষর করে থাকেন, যেহেতু এই অংশটি তার নিজের কাছে থাকবে, কত টাকা উত্তোলন করলেন সেটার একটা নমুনা এখানে থাকবে। আমরা বাম দিকে যে কথাগুলি উল্লেখ করেছি অনুরূপভাবে ডান দিকেও সেই কথাগুলিই থাকবে। সেখানে একটু পরিবর্তন হবে। এখানে আমার এবিসি ব্যাংক লিখলাম, এবিসি ব্যাংকের পাশে আমার চেক নাম্বার, শাখার কথাটা বাদ গেছে, শাখা শাখার নাম এখানে থাকবে। তারপরে চেক নাম্বার 0123, হিসাব নাম্বার এটি থাকবে, তারিখ 27/12/20 থাকবে। এখন আমরা এখানে নামটি যেরকম উল্লেখ করেছি সেই নামের ঘরটা এখানে থাকবে, দিয়ে এখানে কে অথবা বাহককে কথাটি উল্লেখ থাকবে। তারপরে আমার নিচে কথায় টাকাটি লেখা থাকবে, যে মোট টাকা লিখে এখানে ডট 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 দিয়ে মোট কত টাকা, এখানে মাত্র কথাটি উল্লেখ থাকবে, প্রদান করুন। এবং সর্বশেষ এখানে অঙ্কে টাকাটি লেখা থাকবে, যখন ওখানে আমরা উল্লেখ করেছিলাম 10,000 টাকা। 10,000 টাকা এখানে লিখবো আমরা 10,000 টাকা। তাহলে আমরা এখানে মোটামুটি আমার ব্যাংক থেকে অর্থ উত্তোলনের জন্য যে পাতাটি ব্যবহার করি বা যে বইটি ব্যবহার করি সেটি হচ্ছে চেক বই। এই চেক বইয়ের একটা নমুনা আমরা এখানে উল্লেখ করলাম। সবার উপরে থাকবে ব্যাংকের নাম, যেমন এখানে এবিসি ব্যাংক লিমিটেড, নিচে শাখা থাকবে, তার নিচে পাতা নম্বর, চেকের কত পাতা নম্বর সেই পাতা নম্বর আমরা একটা নাম্বার দিয়েছে এখানে। তারপরে এখানে হিসাব নম্বর আমরা উল্লেখ করেছি 23, এটা যে কোনো নাম্বার হতে পারে। তারপর তার নিচে তারিখের ঘর থাকবে। তারপর নিচে থাকবে ধারকের, যিনি ব্যাংকের অ্যাকাউন্টের ধারক তার নাম, সেই নামটি উল্লেখ থাকবে এখানে, অথবা যিনি উত্তোলন করতে যাচ্ছেন টাকা তার নামটি থাকবে। তার নিচে এখানে অঙ্কে টাকার ঘরটি থাকবে 10,000 টাকা। এর সঙ্গে এর ডিফারেন্স হচ্ছে এখানে শুধু আমরা এই কথায় 10,000 টাকা উল্লেখ করেছি, আর এখানে শুধুমাত্র অঙ্কে দেওয়া হয়েছে। এখানে কথায়ও দেওয়া হয়েছে, এখানে অঙ্কেও দেওয়া হয়েছে। নিচে এখানে থাকবে ধারকের স্বাক্ষর। নমুনার স্বাক্ষরে আমরা যে স্বাক্ষরটি দিয়েছি দস্তখতের জায়গায়, সেইটিই এখানে প্রদান করতে হবে। সেইখানে আমরা যেটা উল্লেখ করেছিলাম যে এখানে দস্তখতে যেটি ছিল সেটি এখানে উল্লেখ করব আমরা। সেই টাকাটা দিয়ে, দস্তখত দিয়ে টাকাটা তাকে উত্তোলন করতে হবে। এই হলো আমাদের আজকের মোট পাঠ্য বিষয়, যেগুলি আমাদের খুব গুরুত্বপূর্ণ। কারণ ব্যাংকে লেনদেন করতে গেলে অবশ্যই আমার চেক লাগবে, অবশ্যই আমার জমার বই লাগবে, জমার রসিদ বই লাগবে। এটি ছাড়া ব্যাংকে লেনদেন কোনোভাবে সম্ভব নয়। আমরা এখানে উল্লেখ করলাম নমুনার স্বাক্ষরকরণ, যেটি একজন হিসাবের ধারকের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, তার দস্তখতটি সংরক্ষণ করে ব্যাংক। এটি হলো নমুনার স্বাক্ষর কার্ড।
তারপরে আসতেছে আমাদের জমা রসিদ বইয়ের পাতা, দ্বিতীয় হলো চেকের মাধ্যমে পাতা অর্থ উত্তোলনের যেটি পাতা সেটি হচ্ছে চেক। সেই চেকের নমুনা আমরা এখানে উল্লেখ করেছি। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমাদের অত্যন্ত খেয়াল রাখতে হবে। তারপর ব্যাংক হিসাবের ক্ষেত্রে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি ছাড়া কোনোভাবে সম্ভব নয়। আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে। পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে।